নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পূজাবার্ষিকী 1414-তে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যর লেখা উপন্যাস চকটা সুডকুর এর পঞ্চম পর্ব আজ পড়ছি। সকালে দিব্যি ঝকঝকে ছিল দিনটা। টুপুররা যখন হোটেল থেকে বেরোলো, লিটল ইন্ডিয়ার রাস্তায় তখনও যা রোদ্দুর। অথচ ট্যাক্সি যেই না ব্রিজ পেরিয়ে সেন্টোসা দ্বীপে ঢুকেছে, অমনি জুপ বৃষ্টি। একটানা নয়, এই ঝরছে এই থামছে। বৃষ্টি হয়ে গরম কিন্তু কমার লক্ষণ নেই, বরং বিশ্রী এক আর্দ্রতায় চিটচিট করছে গা হাত পা। সিঙ্গাপুর নিরক্ষরেখার খুব কাছে বলেই নাকি এখানকার আবহাওয়া এরকম বিটকেল। এখানে নাকি 3টে ঋতু, গরম, আরও গরম, আরও গরম, সঙ্গে যখন তখন বাড়িধারা। 12 মাস শীত শব্দটার নাকি অস্তিত্বই নেই সিঙ্গাপুরে। তা বৃষ্টি হোক কি রোদ্দুর, টুপুরদের বেড়ানোর উৎসাহে কিন্তু বাটা পড়েনি। গাছপালা ছাওয়া সবুজ দ্বীপটায় পা রাখার পর থেকেই চলছে ছুটোছুটি। লাল নীল হলুদ সবুজ দাগটানা দেখুন বাহার বাস ঘুরপাক খাচ্ছে দ্বীপময়। টিকিট ফিকিটের বালাই নেই, চেপে বসলেই হলো। তারপর পছন্দ মতো জায়গায় থেমে খানিক ঘুরে ফিরে আবার ওঠো আরেক বাসে। চলো যেখানে প্রাণ যায়। চারদিক খোলা, ছোটো ছোটো ট্রামও চলছে দিব্যি। তাতে চড়ে ঘুরার মজাও নেহাত কম নয়। প্রথমে যাওয়া হলো আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। সমুদ্রের তলার দুনিয়াটা কি নিপুণ দক্ষতায় প্রকাণ্ড এক অ্যাকোয়ারিয়ামে বন্দি। চলন্ত পাটাতনে দাঁড়িয়ে অ্যাকোয়ারিয়াম পরিক্রম করতে করতে টুপুরের তো মনে হচ্ছিল তারা যেন সত্যি সমুদ্রের নিচে চলে গিয়েছে। পথের দুধারে মাথার উপর অজস্র সামুদ্রিক প্রাণী, নানান জাতের নাম না জানা মাছ, সুর কিলবিল অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, স্টারফিশ, জেলিফিশ, ইল, ভয়ঙ্কর চেহারার হাঙ্গরও রয়েছে অনেক। কি শীতল তাদের দৃষ্টি, দেখলেই গা ছমছম করে। মাথায় লম্বা বেনেট নিয়ে একটা বিশাল মাছ সাই করে দেয়ে এলো বুমবুমের দিকে। মোটা কাচের এপারে দাঁড়িয়েও বয়ে কেঁপে উঠল বুমবুম। পার্থ মন দিয়ে হ্যান্ডিক্যামে ছবি তুলছিল। খোলা মনিটরে চোখ রেখে বলল, মাছটাকে চিনে রাখ টুপুর, এ হচ্ছে স্টিং রে। ওই শক্ত হুল পেটে ঢুকিয়ে ওরা মানুষের নাড়িবুড়ি পর্যন্ত বের করে আনে। টুপুর বলল, কিছুদিন আগে এই স্টিং রের আক্রমণে স্টিভ আরউইন মারা গেলেন না? হে, কি মর্মান্তিক মৃত্যু! হাঙ্গর, কুমির কত কি নিয়ে উনি খেলা করেছেন, কিন্তু স্টিং রের কাছে হেরে গেলেন। আর ওই জাতটা দেখ, ওগুলো হলো পিরানহা। ওদের মতো নিষ্ঠুর প্রাণী বোধ হয়ে আর দুটো নেই। দল বেঁধে যখন অ্যাটাক করে তিমি মাছও রক্ষা পায় না। বুমবুম বলল, আমি পিরানহা দেখেছি অ্যানিম্যাল প্ল্যানেটে। শার্কও। পার্থ হেসে বলল, হাঙ্গর দেখার জন্য অ্যানিম্যাল প্ল্যানেট খোলার কি দরকার? তোকে একদিন মাছের বাজারে নিয়ে যাব, দেখবি ডেলে হাঙ্গর বিক্রি হচ্ছে। বুমবুম অবাক মুখে বলল, সত্যি? একটা নয়, 3টে সত্যি। আজকাল বেশিরভাগ বিয়েবাড়িতে তো হাঙ্গরেরই ফিশ ফ্রাই খাওয়ায়। একটু আস্তে গন্ধ থাকে, তবে টেস্ট মন্দ নয়। মজা করতে করতেই মাটির নিচ থেকে বেরিয়ে এলো সকলে। বাইরে এসে একটা দীর্ঘশ্বাস ফেলল টুপুর। ইস, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে তিমি মাছটা থাকলেই ধুলোকলা পূর্ণ হতো। এরপর সিলোসো বিচ, ঢেউবিহীন সমুদ্রের ধারে জলমলে বালুকা বেলা। বেড়াতে আসা লোকজন মহা আনন্দে ভলিবল খেলছে, কেউ বা মেতেছে জল ক্রীড়ায়। জোর কদমে স্কিইং চলছে, ওয়াটার স্কুটারও। বিচে হোটেল রেস্টুরেন্টেও আছে খানকতক, সেখানেও জমজমাট ভিড়। সুখাদ্যের গন্ধ পেয়েই পার্থর পেট চুই। এক ইতালিয়ান রেস্তোরাঁয় ঢুকে আস্ত একখানা পিৎজা সাটিয়ে ফেললো বাপ ছেলে। টুপুর মিতিন মাসির দলে, তারা খেলো পাস্তা। খেতে খেতে টুপুর জিজ্ঞেস করলো, এই সমুদ্রটার নাম কি গো মিতিন মাসি? সিঙ্গাপুর প্রণালী দক্ষিণ চীন সাগর আর জাভা সাগরকে জয়েন করেছে এই স্টেট অফ সিঙ্গাপুর। ও, সমুদ্র নয় বলেই বুঝি ঢেউ কম? কিন্তু যথেষ্ট গভীর। সেই জন্যই তো এখানে এত বড় বন্দর গড়ে উঠেছে। পার্থ মাথা জাকিয়ে বলল, গড়ে উঠেছে নয়, বলো গড়ে তোলা হয়েছে।
200 বছর আগেও সিঙ্গাপুরে কিচ্ছু ছিল না। এখানে থাকতো মাত্র 1000 খানেক লোক, বেশিরভাগই মালয়ী। ভারতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মালয়ের সুলতান হুসেন শাহর সঙ্গে চুক্তি করে সিঙ্গাপুরের দখল পায়। এখান থেকে জাভা, বর্নিও, সুমাত্রা, চীন, থাইল্যান্ড সর্বত্র যাওয়ার সুবিধা আছে বলে ব্রিটিশরা এখানেই বন্দর বানায়। বন্দরটাকে রক্ষা করার জন্য একটা দুর্গও বানিয়েছিল, ফোর্ট সিলোসো। এখানেই আছে দুর্গটা, ওই টঙ্গে। যাবে দেখতে? টিলায় উঠে ফোর্ট সিলোসো দেখার ব্যাপারে কারোরই বিশেষ উৎসাহ দেখা গেল না। একে ফের ঝিরঝির বৃষ্টি নেমেছে, তার উপর গত বছর মহারাষ্ট্রে এককালী দুর্গ দেখে দেখে চোখ হেজে গিয়েছে। অতএব এক কথায় প্রস্তাব বাতিল। তার চেয়ে বরং আবার একখানা বাস ধরে মেরিলিয়ন চলে যাওয়াই ভালো। মেরিলিয়ন এক বিশাল উঁচু মূর্তি, নিচের দিকটা তার জলকন্যার মতো, মুখ সিংহের। এই মূর্তি সিঙ্গাপুরের প্রতীকও বটে। মূর্তির পেটের ভিতর লিফট চলছে, লিফটে চড়ে সিংহের মুখ পর্যন্ত চলে গেল টুপুররা। 9 তলায় ব্যালকনিতে দাঁড়িয়ে তুলি সিংহের মুখ গব্বরে দাঁড়িয়ে গোটা সেন্টোসা দ্বীপটাকে দেখলো ভালো করে। দূরে সিঙ্গাপুরের আকাশ ছোঁয়া বাড়িগুলোকে পড়লো আপচা আপচা। নেমে ফের ব্লু লাইন বাস, সোজা ডলফিন লেগুন। সেখানে তখন শুরু হচ্ছে বৈকালিক ডলফিন শো। টিকিট আগেই কাটা ছিল। সুশৃঙ্খল লাইন দিয়ে একে একে ঢুকে পড়ল সকলে। ভিতরে বেজায় ভিড়। নীল জলের রথখানা ঘিরে শাড়ি দিয়ে পাতা চেয়ারগুলো ভর্তি। দাঁড়িয়ে আছে তরে তরে মানুষ। টেলে টুলে সামনে গেল টুপুর বুমবুমের হাত ধরে। মিনিট 5 মধ্যেই শুরু হলো খেলা। বাজনার তালে তালে রোদের জলে নাচছে দুটো ডলফিন, টড়ং টড়ং লাফাচ্ছে। ট্রেনারের নির্দেশে রিঙ্গের ভিতর দিয়ে গলে যাচ্ছে অবলীলায়। একজোড়া উদ্বিড়ালো খেলা দেখালো ডাঙ্গায়। দর্শকদের শেখালো কিভাবে প্লাস্টিকের খালি বোতল আর এটো কাগজের কাপ প্লেট যত্রতত্র না ছড়িয়ে ডাস্টবিনে ফেলতে হয়। বুমবুম তো দেখে মহা খুশি। দর্শকদের সঙ্গে তাল মিলিয়ে ছটাস ছটাস তালি বাজাচ্ছে। যখন বাংলো, বিকেল প্রায় শেষ। গেরা জায়গাটা থেকে বেরিয়ে টুপুররা এসে বসলো পাশের পালাওয়ান বিচে। এখানে সমুদ্রতট অনেকটাই চওড়া। ছোট ছোট ঢেউ পাড়ে পৌঁছে ভাঙছে চলাৎ। এই বিকালেও স্নান করতে সমুদ্রে নেমেছে একদল চীনা ছেলে মেয়ে। উল্লসিত হয়ে এ ওর গায়ে জল ছিটাচ্ছে। অদূরে এক সেতু দেখা যায়। পর্যটকরা অনেকেই সেতু পার হয়ে চলেছে আর একটা ছোট্ট দ্বীপে। টুপুর জিজ্ঞেস করলো, ওই দ্বীপটায় কি আছে গো? পার্থ লিফলেট খুলে জায়গাটা সম্পর্কে পড়ে নিচ্ছিল। জট করে চোখ তুলে বলল, ওই ছোট্ট দ্বীপটা হচ্ছে এশিয়ার দক্ষিণতম বিন্দু। মিতিন মুখ কুচকে বলল, তা কি করে হয়? সিঙ্গাপুরের নিচে তো জাভা, সুমাত্রা আছে, বর্নিও আছে। আহা, ওগুলো তো আলাদা আলাদা দ্বীপ। আসলে এশিয়া মহাদেশের স্থলভূমি এখানকার এই দ্বীপটাতেই শেষ হয়েছে। দেখো না, লেখাটা পড়ো। পড়ল মিতিন, তবে খুব একটা অভিভূত হলো না। বলল, যাও, তোমরা ঘুরে এসো, আমি এখানেই আছি। বুমবুম বলল, আমিও যাব না, টায়ার্ড লাগছে। শেষ পর্যন্ত যাওয়াই হলো না। প্রত্যেকেই খুব ক্লান্ত। এবার মানে হোটেলে ফিরতে চায়। তেনজং বিচ, প্রজাপতি উদ্যান, মশলার বাগান, মিউজিক্যাল ফাউন্টেন সবই বাকি রয়ে গেল। যাকগে, কাল প্রায় সারা রাত জেগে আজই কি এত দখল নেওয়া সম্ভব? ট্যাক্সি চড়ে হোটেলের লাউঞ্জে ঢুকতে না ঢুকতেই সামনে নারায়ণ। টুপুরদের দেখেই হাঁকপাক করে দৌড়ে এসেছেন ভদ্রলোক। হাত কচলে পার্থকে বললেন, একটা সমস্যা হয়েছে স্যার। পার্থ হতভম্ব মুখে বলল, কি সমস্যা? আপনি পেঙ্গুইন ইন্টারন্যাশনালের যে চিঠিটা আমায় দিয়েছিলেন সেটা তো আসল নয়। মানে? ওটা ডুপ্লিকেট স্যার। অরিজিনালটা বোধহয় কাছে রয়ে গিয়েছে। তাই কি? হ্যাঁ স্যার, আমাদের অফিসে অরিজিনালটা দিতে হয়। ওহো, ওটা তাহলে বোধহয় সুটকেসে গুজগাছের সময় ভুল করে ঢুকিয়ে ফেলেছি, আর আপনার কাছে স্ক্যান করা কপিটা চলে গিয়েছে। পার্থ 2-1 সেকেন্ড ভাবল কি যেন, তারপর বলল, কিন্তু এতে অসুবিধার কি আছে? স্ক্যান করা কপি তো আসলেরই সমতুল্য। জানি স্যার, তবে আমাদের অরিজিনালটাই দরকার। ঠিক আছে, রুমে গিয়ে খুঁজে দেখছি। আমি কি এখানে অপেক্ষা করব? না না, আপনি কেন মিছিমিছি? পেলে ফোন করে দেব, সকালে এসে নিয়ে যাবেন। এখনই পেলে ভালো হতো স্যার। সারাদিন ঘুরে এইমাত্র ফিরলাম, বড্ড টায়ার্ড।
কালই আসুন প্লিজ। কাল কখন আসবো? আপনারা তো নিশ্চয়ই সকালে আবার বেরোবেন। বলছি তো, বেরোনোর আগে পেয়ে যাবেন। রাতে আপনাকে ফোন করে নেব। অরিজিনালটা না পেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে স্যার। কিসের প্রবলেম? এতক্ষণে পার্থর বুড়ুতে বাজ। আপনাদের কি সন্দেহ আমরা আসল লোক নই? জি জি স্যার, এ কথা কখন বললাম? নারায়ণ জিভ কাটলেন। আমাদের অফিসে অরিজিনালটাই জমা দেওয়ার নিয়ম, তাই আপনাদের বোর করছেন, তাই তো? পার্থ এবার একটু তেরিয়া হয়েছে। ধরুন, আসল চিঠিটা সঙ্গে আনতে ভুলে গিয়েছি। যদিও তার আশঙ্কা কম, আমার ধারণা ব্যাগ সুটকেসেই কোথাও আছে। তবু যদি খুঁজে দিতে না পারি, আপনার অফিস কি করবে? আমাদের তাড়িয়ে দেবে? হোটেলের বিল মেটাবে না? সে তো অনেক কিছুই করতে পারে। আপনাদের ফেরার টিকিট ক্যান্সেল করাও তো খুব কঠিন কাজ নয়। পলকের জন্য নারায়ণের চোয়াল যেন একটু শক্ত হলো। পরক্ষণে গলায় মোলায়েম সুর। কিন্তু পেঙ্গুইন রিসোর্স ইন্টারন্যাশনাল অতিথিদের সম্মান করে আমাদের একটা গুডউইল আছে। আশা করব আমাদের মাননীয় অতিথিরাও সেই গুডউইলটা বজায় রাখতে সাহায্য করবেন। ঠিক আছে? পার্থ আরও গম্ভীর। আমি এখনই খুঁজে দেখছি। থ্যাংক ইউ স্যার। আমি আপনার ফোনের প্রতীক্ষায় রইলাম। রুমে ফিরেই জপাজপ ব্যাগ সুটকেস ট্রেনে নামালো পার্থ। শুরু হয়ে গিয়েছে অনুসন্ধান পর্ব। প্রথমে ব্যাগ সুটকেসের পকেটগুলো হাতড়াল। নেই। একটা একটা করে জামাকাপড় বের করে রাখছে বিছানায়। আঙ্গুল চালিয়ে দেখছে চিঠিটা কোনো বাজে ঢুকে আছে কিনা। পার্থর কাণ্ড কারখানা দেখছিল মিতিন। নারায়ণের সঙ্গে কথোপকথনের সময় সে টু শব্দটি করেনি। ঘরে এসেও চুপচাপ ছিল। জামাকাপড় ঘাটাঘাটি দেখে মুখ খুলেছে। চোখ পাকিয়ে বলল, করছোটা কি? সুটকেসটা কি সুন্দর গুছগাছ করে এনেছিলাম। পুরো চত্রকান করে দিলে তো। নিকুচি করেছে গুছানোর। পার্থ গজগজ করে উঠল। ওই চিঠি না পেলে কি হবে ভেবে দেখেছ? কি হবে? হবেটা কি? সাড়ে সর্বনাশ। শুনলে না? লোকটা কেমন মিষ্টি করে বই দেখিয়ে গেল। সত্যি যদি প্লেনের টিকিট ক্যান্সেল করে দে, ইল্লি রে। টুপুর ফোঁস করে উঠল। টিকিট তো তোমার কাছে, তাতে কি? টিকিটের নম্বর নিশ্চয়ই পেঙ্গুইনের কাছে আছে। ইন্টারনেট থেকে যদি বাতিল করে দেয়, এয়ারপোর্টে আমাদের কি ঝামেলায় পড়তে হবে বুঝতে পারছিস? মনে হয় না অতটা করবে। মিতিন মাথা দুলালো। আর তেমন কিছু যদি ঘটেও আমাদের তো ক্রেডিট কার্ড আছে। দরকার হলে টাকার মেয়াদ 1-2 দিন বাড়িয়ে আমরাই টিকিট কেটে ফিরব। হোটেলের বিলও তো গুনতে হবে। হলে হবে। এত নার্ভাস হচ্ছ কেন? মিতিনের কোনো কিছুতেই হেলদোল নেই। উল্টে টুটে এক মুচকি হাসি ঝুলছে। তোমাকে একটা ব্যাপারে আমি গ্যারেন্টি দিতে পারি, চিঠিটা তুমি ব্যাগ কিংবা সুটকেসে ঢোকাওনি। তাহলে? পার্থ ডুব গিলল। তাহলে কি কলকাতাতেই ফেলে এলাম? হতে পারে। তুমি যা কেয়ারলেস। পার্থ গুম হয়ে গেল। সুটকেস ফেলে উঠে দাঁড়ালো, অস্থিরভাবে পায়চারি করছে করে। হঠাৎ স্ট্যাচু হয়ে বলল, নারায়ণকে তাহলে কি জবাব দেব? কিচ্ছু বলতে হবে না, স্রেফ চেপে যাও। কিন্তু কাল তো আবার হানা দেবে। তখন আমি ফেস করব, বুঝিয়ে দেব। বেড়ানোর সুযোগ দিয়ে ওরা আমাদের মাথা কিনে নেয়নি। এতক্ষণে পার্থর মুখে হাসি দেখা দিয়েছে। তাচ্ছিল্যের সুরে বলল, বটেই তো। ফালতু ফালতু লোকটাকে বেশি পাত্তা দিচ্ছিলাম। লোকটা কিন্তু বেশ ঠেটা আছে। টুপুর না বলে পারল না। সকালে দেখে একদম বোঝা যায়নি। ঠেটা তো ঠেটা। মিতিন বুড়ো আঙ্গুল দেখালো। তাতে আমাদের গেছু। যা যা, আর এক দফা স্নান সেরে ফ্রেশ হয়ে নে। একটু জিরিয়ে আবার বেরোতে হবে তো নাকি? ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।